চাবিটা যেন কাঠি দিয়ে খোলা, চাবিটা ভাঙা নয়, কোনো আঘাত নেই চাবিটায়। সেটা আমার ভালো এখনো মনে পড়ছে। আজ আমি বেরিয়ে গেছি বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কুচুট রাজবাড়ি পরিদর্শনে। আগেই বলেছি বর্ধমান জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু ইতিহাস আর ইতিহাস। বর্ধমান থেকে সোজা কালনা রোড দিয়ে বেরিয়ে পড়লাম। রোদের তাপমাত্রা বেশ ভালোই, তবে জানা যায় যে এই কালনা রোড দিয়ে বর্ধমানের রাজা কালনা যেতেন। তাই যখন তিনি কালনা যেতেন তখন এই কুচুট এলাকায় বিশ্রাম নিতেন, সেই জন্যই এই কুচুট রাজবাড়ি। তবে বর্তমানে এই কুচুট রাজবাড়ি একদম ধ্বংসের দিকে। তবে এই এলাকায় গ্রাম একদম মনোমুগ্ধকর, গ্রামীণ জীবনযাপন আর পুরনো সেই রঘুনাথজির মন্দির, এর ইতিহাস একদম জমে ক্ষীর। হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু ব্লগ 103। এই মুহূর্তে আমি রয়েছি একদম জাতীয় সড়ক, আর আমার এক ভাই এখানে দুবার ঢুকলাম, সেখানে একটু চা পানি খেলাম। তবে আজকে আমার ব্লগটা আজকে আমরা যেখানে বেরিয়েছি সেটা হচ্ছে কুচুট রাজবাড়ি। আর কুচুট রাজবাড়ি নয়, রাজবাড়ির সাথে সাথে কিন্তু এখানকার পাশে যেটা সংলগ্ন রঘুনাথ মন্দির রয়েছে এবং যে গ্রাম রয়েছে, আজকে এই গ্রাম সংলগ্ন বিষয়টাই কিন্তু আজকে আমরা ভিজিট করতে যাচ্ছি। জাস্ট অসাধারণ একদম হবে ব্লগটা। কুচুট রাজবাড়ি সংলগ্ন কী আছে না আছে সব কিছু কিন্তু এই ব্লগের মধ্যে থাকছে, এবং কুচুট গ্রাম থেকে শুরু করে রঘুনাথজির মন্দির থেকে শুরু করে সবকিছু আকর্ষণীয় এই ব্লগের মধ্যে থাকছে। বাট কুচুর থেকে যদি কিন্তু আপনি ভিডিওটা দেখে থাকছেন এবং মেমারি এলাকা থেকে যেহেতু মেমারি সংলগ্ন করছে, এই সংলগ্ন থেকে যদি আপনি ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম বলবেন। তো চলুন শুরু করা যাক আজকে ব্লগ 103 কুচুট রাজবাড়ি থেকে। সোহেল ভাই এই যে লজ্জা পাচ্ছে, বিখ্যাত সুরকার, ঠিক আছে। আর এই যে ওনার বাবজি রয়েছে, উনিও বিখ্যাত সুরকার। এই মুহূর্তে আমরা গানই শুনছিলাম, ঠিক আছে। তাহলে ভাই আমরা বেরোচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে, মানে একটা নতুন একটা পডকাস্ট নিয়ে। চলো, ঠিক আছে। আজকে আমরা দুজন মিলেই কিন্তু এই পুরো ব্লগটা কমপ্লিট করবো। ভাই বেরিয়েছি। হ্যাঁ, তুই গাড়ি চালাতে পারিস না? বাড়ি তো গাড়ি চালা। সেই কুচুট রাজবাড়ির জঙ্গল ভাই। আমি তো ভাবলাম যে কুচুটের মানে রাজবাড়ি বিরাট বড় মহল হবে, রাজবাড়ি হবে, জমিদার বাড়ি হবে কিছু একটা, বাট এরকম কিছুই না, একদম পুরোটাই জঙ্গল। এইটুকুই কিন্তু মানে অবশিষ্ট পড়ে রয়েছে এখানে, ঠিক আছে। চারিদিকে জঙ্গল, আর ভেতরে তো যাওয়া একদম পসিবল নয়, যেহেতু জঙ্গল হয়ে আছে, সাপ খুব বেরিয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, বিপদে শেষ থাকবে না। চারিদিকে জঙ্গল, ছোট ছোট ইটের থামগুলো যেগুলো করা আছে তো এগুলোই দেখা যাচ্ছে। তবে এখানে সেরকম কিছু আর নেই, ঠিক আছে। আর গ্রামের মানুষ এখানে মলত্যাগ করছে, এই যে, ঠিক আছে, পিজা পায়খানার জায়গা হয়ে গেছে। মানে এই ইতিহাসটাকে ধরে রাখার মতো আর মানে কোনো অবশিষ্ট নেই, আর তাছাড়া কি করার আছে। আচ্ছা ঠিক আছে, কি বুঝলি এ বিষয় নিয়ে? সেরকম কিছু আমি পেলাম না, সেরকম নেই, যা ছিল সব প্রায় ইতিহাসকে বাঁচিয়ে রাখার দরকার ছিল। এই হচ্ছে সেই পুকুর। আমি এখন পুকুরের পাড়ে রয়েছি, আর একদম যে রাজাবাড়ি রয়েছে আর কি, জমিদার মানে রাজার বাড়ি যে রয়েছিল, যে মানে বর্ধমানে যে রাজার বাড়ি, সেই রাজার বাড়ি এই মুহূর্তে কিন্তু একদম ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে, মানে ওটা একদম ধ্বংস হয়ে গেছে প্রায়। আর এই সে পুকুর কিন্তু এখন অক্ষত অবস্থায় রয়েছে, যেহেতু পুকুরে এখন গ্রামের মানুষ ইউজ করে, ব্যবহার করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে একটা শিব মন্দির করে রয়েছে। এই শিব মন্দিরে কিন্তু আজও পূজা পার্বণ করা হয়,
পুঞ্জটা একটা চলে এখানে। তবে মানে জমিদার বাড়ি যেটা বলছেন, রাজার বা রাজবাড়ি মানে কুচুট রাজবাড়ি যেটা বলছে, ওই রাজবাড়ি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। বিশিষ্ট মাত্র কিছু ইঁটের টুকরো পাথরের টুকরো পড়ে আছে, আদারওয়াইজ সেরকম কিছু নেই। তবে কাহাবত এটাই যে এখানে এসে আমরা যে খবরটা পেলাম যে বর্ধমানে যে রাজা ছিলেন তিনি কিন্তু কালনার উদ্দেশ্যে এর উপর দিয়ে যেতেন। এই রোডটা কিন্তু কালনা রোড, আমরা কালনা রোড দিয়ে যাবো ওখানে। তো এই রোডটা কালনা রোড। তো যখন রাজা যখন এই কালনা রোড দিয়ে যেতেন, রাস্তাটা অনেক লম্বা রাস্তা, তো কাজেই এখানে কিন্তু একটা মহল বানিয়েছিলেন তিনি এখানে আরাম করার জন্য। যখন তিনি কালনা যেতেন বা কালনা থেকে যখন ফিরতেন তখন তিনি এখানে বিশ্রাম করতেন, আর এই পুকুরে কিন্তু স্নান করতেন। মানে এখানে 2-4 দিন তিনি বিশ্রাম করতেন, তারপর আবার সেই বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিতেন। এটাই কিন্তু এখানকার মানে এখানে এসে যেটা কিন্তু আমি খবর যেটা পেলাম, যেটা আপডেট আমি নিলাম। তবে বর্তমানে এর পাশে কিন্তু রয়েছে পশ্চিমপাড়া বলে যে গ্রাম, কুচুট গ্রাম, সেই গ্রামেই কিন্তু রয়েছে রঘুনাথজির মন্দির এবং সুন্দর একটা মনোরম পরিবেশ, গ্রাম্য পরিবেশ, এবং সেখানে কিন্তু আমরা যাবো এই মুহূর্তে। বাট সেখানটাও তুলে দেখবো যে হ্যাঁ সেখানকার বিষয়টা আসলে এটা কি। তো চলুন সেখানে আজকে যা যাক। এই মুহূর্তে আমি একদম পুরো রঘুনাথ মন্দিরের সামনে রয়েছি। আর এত সুন্দর স্ট্রাকচারটা বানানো তখনকার আমলে, আনুমানিক 700-800 সাল আগের এটা মন্দির, কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এবং যেটা এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে তাদের কাছ থেকে আমি এটা জানতে পারলাম যে এখানে কিন্তু এখনো সকাল সন্ধ্যা কিন্তু পুজো দেওয়া হয়, আরতি দেওয়া হয়। তো জাস্ট অসাধারণ লাগছে, আর নিয়মটা কত সুন্দর লাগছে। এখনো ছোট ছোট মানে এখানকার যে ডিজাইনগুলো, যে কার্যকলাপগুলো রয়েছে না, এখানকার যে ডিজাইনগুলো রয়েছে, গম্বুজগুলো রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি তো বুট পড়াচ্ছি উপরে উঠবো না, এখানে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যে সব ছোট ছোট ইটের এবং এর বিছখানে বিছখানে ছোট ঠাকুরের যে মূর্তি করেছে, সেই সব মূর্তিগুলো এখানে স্থাপিত করা হয়েছে। বিভিন্ন ঠাকুর, গণেশ থেকে শুরু করে এবং দুর্গা থেকে শুরু করে বিভিন্ন যারা দেবদেবী রয়েছে, সেই দেবদেবীদের মূর্তি কিন্তু এখানে স্থগিত করা হয়েছে। ইটকে কেটে বানানো আছে, ইটকে কেটে হাতে তৈরি তখনকার আমলের কিন্তু এগুলো বানানো হয়েছে। জাস্ট অসাধারণ। এখনো মানে ভেতরে তো একদম পুরো কালো হয়ে আছে একটু, বাট পুজো পার্বণ হয় বলে জিনিসটাকে এরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। বাট জাস্ট অসাধারণ লাগলো। মানে এখানে আমি কিছু স্থানীয় দাদারা পেয়ে গেছি, তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখন তো এই মন্দিরের সামনে যেটা রয়েছে পুরোটাই ফাঁকা রয়েছে, ওখানে 2-1টা আম গাছ রয়েছে, যদিও ওটা পাবলিক প্রপার্টি। বাট এই জায়গাটা কিন্তু একটা বাগান ছিল, আম গাছ থেকে শুরু করে নারকেল গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ থেকে শুরু করে বিভিন্ন বাগানে কিন্তু ভর্তি ছিল, এবং এই সামনে কিন্তু বড় রঘুনাথজির মন্দির ছিল। কিন্তু এই মন্দিরের ইতিহাস কিন্তু এখনো স্থানীয় মানুষরা ঠিক পরিপূর্ণভাবে ঠিক অতটা জানে না যতটা জানা দরকার। তো এই গ্রামেরই কিন্তু একজন বুজুর্গ মানুষ রয়েছে, পুরুষ মানুষ রয়েছে, তিনি কিন্তু এই মন্দিরের ব্যাপারে পুরোটাই জানে। আমরা তার কাছে যাওয়ার একটু চেষ্টা করবো। কি নাম বললেন দাদা? নারায়ণ ভট্টাচার্য। মানে বাড়িটা কোটা? তো আমরা বাড়িতে গেলে এখন ওনাকে পাবো? ঠিক আছে, কোনটা কি জিজ্ঞাসা করুন তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। তো আমরা এখন সেই নারায়ণজি ভট্টাচার্যের বাড়ি যাচ্ছি। সেবায়িত রয়েছে, তারা তো চৌধুরীরা, নিসিং চৌধুরীর বংশধররা। তো শেষ সেবায়িত ছিল সুরেন রায় চৌধুরী। ওটা যেহেতু আমাদের একটা জায়গা আমরা জানতে পারি সুরেন রায় চৌধুরী কি জানে, আমাদের একটা জায়গা ঠাকুরের নামে রেকর্ড হয়ে যায়। আচ্ছা, ওই যে ভিটেটাই আমাদের যে ভিটের সাথে আমাদের একটা জায়গা রেকর্ড হয়েছে, সেই রেকর্ডটা সংশোধন করে যায় সুরেন রায় চৌধুরী 1947 সালের পরে। তারপরে নিসিং চৌধুরী এটা মালিক হয়। কি একজন টাইটেল তিনি লিখেছেন যে তার বইয়েতে যে চৌধুরীরা এই মন্দিরের মালিক বা তারা এই প্রতিষ্ঠা করেছিল। ভুল তথ্য তিনি বলে গিয়েছিলেন, আমি তার সেইটাকে নিয়ে বিতর্ক করিনি। যে আমি ডকুমেন্টস দেখিয়ে দেবো শেষ যে সেবাই ছিল এদেরকে কি সূত্রে হ্যান্ডওভার করে দিয়ে গেছে, লিখিত বলো না মৌখিক। মৌখিক যদি করে যায় সেই জন্য এই সম্পত্তিটা বা দেবত্ব আজকে লঞ্চন হয়ে গেছে।
ওই কাল্লা থেকে এক ভদ্রলোক এসেছিলেন, যেটাকে ওইটা সম্ভবত RSS থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে, যে এই মন্দিরটাকে সংস্কার করে দেবো, কিন্তু ওরা কোনো লিগ্যাল ডকুমেন্টস দেখাতে পারেনি। মন্দিরটা এখন আনুমানিক কত বছর পুরানো হবে? আনুমানিক আন্দাজে তো বলা যায় না, যে একটা হেরিটেজ একটা ইয়ে, তার কোনো, আমরা তো ওর তো কোনো সেবাই তো ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, কিন্তু আমাদের বাড়ির পাশে। আমি কিছুক্ষণ আগে বললাম যে ভদ্রলোক নারায়ণ ভট্টাচার্য, উনি এখন শারীরিক চ্যাটার্জি, নারায়ণ চ্যাটার্জি, উনি এখন শারীরিকভাবে কিন্তু সুস্থ নয়। ইনি হচ্ছে ওনার পুত্র। কি নাম ভাই আপনার? হরিশঙ্কর চ্যাটার্জি। হরিশঙ্কর চ্যাটার্জি। তো এনার সঙ্গে আমি যেটুকু জানতে পারলাম, তো জায়গাটা এখনো নাকি মানে জায়গা নিয়ে একটু ইস্যু চলছে, কারো আন্ডারে হয়ে গেছে, সেটা এখন আপাতত মানে অ্যাকচুয়ালি অরিজিনালটা কার? এখন চৌধুরী গোষ্ঠী, নৃসিংহমোহন চৌধুরী সব বংশধর, ভাইয়াদের সব। আচ্ছা, মানে এই সম্পত্তিটা কিন্তু নৃসিংহমোহন চৌধুরী কিন্তু মানে কুক্ষিগত করে। আচ্ছা, মানে সুরেন রায়চৌধুরীর কাছ থেকে, বর্মন সম্প্রদায়। আচ্ছা, উনি ছিলেন বর্মন সম্প্রদায়, সুরেন রায়চৌধুরী। কারণ আমরা সুরেন রায়চৌধুরী কি জন্য জানতে পারলাম, 47 সালের পর ওই যে রঘুনাথের মন্দিরের যে উঠোন আছে, সেই উঠোনের সাথে আমাদের একটা প্লট আছে। আচ্ছা, সেই প্লটে ওই উঠোন ঢুকে যায়। ঠিক আছে, 1927 থেকে 1931 সালে। এতটা গভীরে তো আমরা তো এখন যাচ্ছি না, বাট এখন গ্রামের মানুষের বক্তব্য যে মন্দিরটার কিছু একটা সংস্কার হোক, মন্দিরটা সংস্কার হোক। ওনারা কি সূত্রে পেয়েছেন, পাবলিক প্লেসে ওটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, ওরা কি সূত্রে পেল? আচ্ছা, মৌখিক ওদেরকে দিয়ে গেছে না লিখিত? আর লিখিত যদি হয়ে যায় সেটা প্রকাশ হোক। বলবো গভর্নমেন্টের কাছে যে এই ভিডিওটা যারা যেসব গভর্নমেন্ট থেকে দেখছে, বর্ধমান অ্যাসোসিয়েশন থেকে বা বর্ধমান প্রশাসনের কাছে, এটা এখনো যেভাবে লিখিত বা মৌখিক যেটাই হয়েছে, মানে যেভাবেই হোক না কেন, বাট আমাদের বক্তব্য বা গ্রামের বক্তব্য যে মন্দিরটার কিন্তু সংস্কার হোক। আরেকটা কথা বলবো, যে চারিদিকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু যে রাম মন্দির যে ইস্যু ছিল উত্তরপ্রদেশে, সেই রাম মন্দির ইস্যু কিন্তু অনেক আগে, কিন্তু এই রাম মন্দির অবশ্যই এখানে ভগবান রামচন্দ্র, মা সীতা, সোনার সীতা ছিল এবং সোনার হনুমান ছিল। ওনাদের হ্যানোভারের পরে কিন্তু চুরি হয়ে গেছে, সেটা রামনারায়ণ চ্যাটার্জির কিন্তু দেখা। একদম, রামনারায়ণ চ্যাটার্জি দেখে যেদিনকে মানে সোনার সীতা মা চুরি হয় এবং হনুমানজি চুরি হয়, সেদিনকে কিন্তু উনি কিন্তু বর্তমান, উনি কিন্তু তখন বলে আমার 15-16 বছর বয়স হয়েছে। তখন চুরি হয়, আমরা গেছিলাম, তখন চাবি দেখছি, চাবিটা যেন কাঠি দিয়ে খোলা, চাবিটা ভাঙা নয়, কোনো আঘাত নেই চাবিটায়। সেটা আমার ভালো এখনো মনে পড়ছে, বুঝলে। ওই সীতাটা সোনার ছিল, যখন ওই পরিবর্তন হয় তখন ওই মালিক পক্ষই ওই চাবি খুলে কাঠিটা নিয়ে চলে গেছে, চাবিটাকে ঝুলিয়ে রেখে। এই যে আমাদের অনুমান, তোমাকে বলছি, তার কারণে তো কিন্তু এইটা যে মা সীতা সোনার ছিল এবং হনুমান সোনার ছিল, এটা গ্রামের সবাই জানে। এবং উনি রামনারায়ণ চ্যাটার্জি, উনি কিন্তু চুরি হওয়ার মানে যখন চুরি হয় সেই সকালে গিয়ে কিন্তু দেখে তালাটা ঘোড়াতে ঝুলছে, ভাঙা নয়, চাবি দিয়ে খোলা হয়েছে, তাতে আসল চাবি হোক আর ডুপ্লিকেট চাবি হোক। একদম, কিন্তু গ্রামবাসীরা চায় এই মন্দিরটা সংস্কার হোক, জারি যেমনই আছে, যার কাছে আছে, যার আন্ডারে আছে, এটা সংস্কারটা চালাক। একদম, এবং মন্দিরটা মানে প্রতিষ্ঠা যেমন রিপেয়ারিং, মন্দিরটা রিপেয়ারিং হোক। তো এই মুহূর্তে আমি কুচুট জমিদার
বাড়ি, জমিদার বাড়ি যে প্রায় ধ্বংসসাবেশ হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে চলে এলাম কুচুট গ্রামে। আর এই গ্রামটার নাম হচ্ছে, পাড়াটার নাম হচ্ছে পশ্চিম পাড়া, কুচুটেরই গ্রাম। আর এই যে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি এই মুহূর্তে, আর এই যে ভিউটা খালি দেখেন, এত সুন্দর একটা পুকুর, পুকুরে দুটো নৌকো রয়েছে এবং চারিদিকে যে প্রকৃতিটা রয়েছে জাস্ট অসাধারণ। আর সব থেকে ইম্পর্টেন্ট, যেটা বহু বছর পর আমি শুধুমাত্র টিভি চ্যানেলের বাইরে দেখেছি, বহু ছোটবেলায় দেখেছি, এইটা এখানকার দিদিরা যেভাবে ধান, মানে কি বলে এটাকে, কি করছে, ধান ভাপানো হচ্ছে, সেদ্ধ করা হচ্ছে। তো এই যে প্রসেসটা রয়েছে, এখানে কিছু তিরপল নিয়ে ধান এখানে মেলেছে, মানে একদম পুরো গ্রামীণ পরিবেশ। আমি ঢুকে পড়েছি পুরো গ্রামীণ পরিবেশ, আর জাস্ট অসাধারণ লাগছে, কত সুন্দর লাগছে দেখেন। আর এখানকার যে ভিউ পয়েন্টটা, চারিদিকে সবুজ নেচার, মানে এক টুকরো সুইজারল্যান্ড ঠিক এরকম একটা বলা যেতে পারে, বাট মারাত্মক লেভেলের লাগছে। কাকলি মুর্মু, আপনার মুখটা দেখেছেন কি অবস্থা হয়ে গেছে, মানুষগুলো এত মেহনত করছে, এতটা কষ্ট করছে। আমরা তো শহর বাজারে পাংখার নিচে, এসির নিচে কাজ করছি, বাট আসল মেহনতটা এরা করছে। মানে এরা এখানে এত মেহনত করে তারপর আমাদেরকে চালটা পাঠাচ্ছে, তারপর আমরা খাচ্ছি, তাই তো? কিন্তু আপনারা এই মেহনতের ফল কিন্তু আপনারা পাচ্ছেন না অতটা, ঠিক আছে? তো এই দেখেন এখানে আমরা মানে ধান ভাপাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, কতদিন চলবে এই প্রসেসটা আপনাদের? এটা মোটামুটি কালকে, আজকে ভাপানো হচ্ছে, কালকে সেদ্ধ করা হলেই মোটামুটি শুকিয়ে যাবে। আচ্ছা, পরশুদিনকে শুকোবে আর কি। আচ্ছা, রোদ দিলে। আচ্ছা, বাহ, কত সুন্দর জায়গাগুলো দেখেন, কত সুন্দর। এই বাবুর কি নাম? হ্যাঁ, অনামিকা। অনামিকা নাম। পড়াশোনা করো তো? কিসে পড়ো? ক্লাস 2 এ পড়ো। আর এগুলো কি? আচ্ছা, এই যে বাড়িতে গুগলি তুলেছে। আচ্ছা, এগুলো রান্না করবে নাকি? আচ্ছা, তুমি রান্না করতে পারো? তুমি রান্না করতে পারো? একদম গ্রামীণ পরিবেশ, জাস্ট অসাধারণ। এবং এত গরমের মধ্যেও কমসে কম আমি যখন এখান থেকে বেরিয়েছিলাম 40 সেলসিয়াসের মধ্যে গরম রয়েছে যে বর্ধমান কুচুট এলাকায়। তবে এই এলাকাটা কিন্তু যে পুকুর রয়েছে, এই পুকুরের যে ঠান্ডা হাওয়া রয়েছে, এটা কিন্তু গরমটা সহ্য মানে অতটা ইয়ে হচ্ছে না, জাস্ট মারাত্মক লেভেল। আই ভাই রে ভাই, এত সুন্দর পুকুর আর এত সুন্দর যে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, চারিদিকে পাখির কিচিরমিচির ডাক, আর কোকিলের কু কু করে এরকম ডাক একটা আসছে, জাস্ট ফিলিংসটা লাগছে। এখন প্রায় দুপুর, প্রায় 1টা-1.5টা বাজছে এখন, ঠিক আছে। গরম ভালোই রয়েছে, খারাপ না, বাট এরই মধ্যে এখানকার যে কিছু ওখানে স্নান করছে। আমি তো স্নান করে না আসলাম, তো আমি এখানে আজকে ডুব মারতাম পুকুরে। আমার খুব ইচ্ছা করছে যে পুকুরে স্নান করব, ঠিক আছে। চারিদিকে খেজুর গাছ, খেজুর পারবি? খেজুর পাকেনি এখনো, বাট জায়গাটা জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ, ঠিক আছে। আর এর পাশেই রয়েছে কিন্তু রঘুনাথজির মন্দির, একদম খুবই পুরনো মন্দির। তো আজকে কুচুট যে ঐতিহ্য, কুচুটের যে ঐতিহ্য, সেটা হচ্ছে জমিদার বাড়ি। আর এই কুচুটের ছোট্ট একটি গ্রাম নগরী, যদিও জায়গায় জায়গায় এখনো মাটির বাড়ি রয়েছে, আদিবাসী কিছু বাড়ি রয়েছে, জায়গায় জায়গায় কিছু ডেভেলপও হয়েছে। আর এই যে পুকুর, এই পুকুরের উপরে ঠিক রয়েছে একদম রঘুনাথজির মন্দির। তুই কি করছিস? দেখছি এটা কেমন কাজ করে। এটা কেমন কাজ করে? এটা কি তুই জানিস? না। এটা হচ্ছে গিম্বল, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় তুই কখন এসেছিস? না, এই প্রথম এলাম। কেমন লাগছে? ভালো, অসাধারণ, খুব সুন্দর, একদম ওকে। সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকে ন্যাচারাল পুকুর আছে লম্বা একটা, দারুণ লাগছে। চারপাশে খেজুর গাছ, কত সুন্দর খেজুর ধরেছে। পাগলে হয়তো পারতাম, কিন্তু এখনো সবুজ, ব্যাড লাক। তো এই মুহূর্তে আমি একদম কুচুট 3 রাস্তায় রয়েছে, ঠিক আছে। আর আপনারা যদি আসতে চান যে কিভাবে আসবেন, তারা বাইপাস কিন্তু রসুলপুর হয়ে আসতে হবে। রসুলপুর অ্যাকচুয়ালি মেমারি থেকেও আসা যায়, নিমো থেকেও আসা যায়। তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি আসতে চান তাহলে কিন্তু অবশ্যই রসুলপুর থেকে আসেন। এই রসুলপুর থেকে এলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। আর রসুলপুর থেকে অনেক টোটো, অটো, সব রকম সার্ভিসেস কিন্তু এখানে আছে, ঠিক আছে। রসুলপুর এখান থেকে মাত্র 7 কিলোমিটার রাস্তা, আর এখান থেকে আমরা রয়েছি
আর আমরা এখান থেকে পুরো বিষয়টা কভারেজ করে আপাতত বেরিয়ে এলাম। ঠিক আছে, তো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আপনাকে রসুলপুর হয়ে এলে কিন্তু সব থেকে সুবিধা হবে। তো এটাই ছিল আজকের টোটালি মানে আজকের কভারেজ। এটা নিয়ে আজকে আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কুচুর থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। মেমারি থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। থ্যাংক ইউ।